আপনি কিসের ভক্ত, কৃষ্ণের না কালীর? আপনি যে ঠাকুরেরই ভক্ত হন না কেন, এই মন্দিরে এলে পেয়ে যাবেন দুইয়ের মিলিত রূপ। সারা ভারতের মধ্যে একমাত্র প্রতিষ্ঠিত সবুজ কালী মা। মায়ের গা থেকে বেরোয় চন্দনের গন্ধ। যে শ্মশানে মা কৃষ্ণ ও কালীর রূপ কে প্রথম দেখা দেন, মন্দিরের কাছে শ্মশানটি আজও বর্তমান। স্বয়ং বামা খ্যাপার দানপত্র বর্তমান। ভক্তবৃন্দকে দেখা দেন মা স্বয়ং। এইরকম একটি মন্দিরের সন্ধান পেয়ে আজ আমি চলে এলাম নালিকুল সিয়াখালা সবুজ কালীবাড়ি। আমি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভ্লগ নিয়ে। আমি এখন চলে এসেছি নালিকুল সিয়াখালা মোড় অধিকার বাড়ি এখানেই। তো ওই অধিকার বাড়ি হুগলি জেলার বিখ্যাত সবুজ কালী মায়ের মন্দির আছে। তো এই সবুজ কালী মাকে আমি আপনাদের দর্শন করাবো এই ভ্লগের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন। এবং যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা ওই দিক থেকে এলাম। ওই দিক থেকে এসে সোজা আসবেন, এই যে দেখুন হুগলি জেলার বিখ্যাত সবুজ কালী মায়ের মন্দির অধিকার। তো বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি। চলো যাওয়া যাক। আমি এবার সোজা ঢুকে যাবো। তো চলো যাওয়া যাক। আমি এখন সোজা ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন সবুজ কালী মা যেখানে আছেন আমি চলে এসেছি। তো আমি আপনাদের ভেতরে ঢুকে মাকে দর্শন করাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আপনার নাম? আমার নাম দেবজ্যোতি অধিকারী। আমি এই বর্তমান সবুজ কালী মায়ের আহ্বায়ক। আমরা যে মাকে দেখি সাধারণত মা ব্ল্যাক কালারের বা ব্লু কালারের দেখা যায়। তো এখানে আমরা দেখছি গ্রিন কালারের মা, মানে সবুজ। এই চিন্তাধারাটা এই মায়ের এটা কি করে এলো? এটার ইতিহাস আজ থেকে 74 মায়ের এটা 74তম প্রতিষ্ঠা দিবস গেল গত রটন্তী কালী পুজোয়। এটা আমাদের প্রায় 73 বছর পূর্ণ করে 74 বছরে পড়েছে। এটা আমার দাদু আজ থেকে প্রায় 80 বছর আগে, 80 আরও বেশি, আরও 80 85 কি 90 বছর আগে দাদু যখন ম্যাট্রিক পরীক্ষায় পাশ করার পর উনি চাকরি করতেন। সেই সময় চাকরি করতে চলে যান সেখানে, কিন্তু ওনার চাকরিতে খুব একটা মনোযোগ লাগতো না আর কি। তো উনি তখন থেকে বাঁশি বাজাতে পারতেন, বাঁশি বাজাতেন এবং কাজকর্ম করতেন ওখানকার অফিসের যে কাজ। একটা সময় পর দাদু যখন চাকরিতে একদমই ভালো লাগতো না, উনি একটু অন্যরকম মানুষ ছিলেন, যেহেতু শিল্পী মানুষ এবং ওনার ভবিষ্যৎ অন্যদিকে টানছিলই ওনাকে। তাই উনি ভাবগ্রস্তভাবে থাকতেন, কাজে মন লাগতো না, কোম্পানির কাছ থেকেও বকা খেতেন। সেটা চাকরি থেকে রিজাইন করে গ্রামে ফিরে চলে আসেন। এসে আমাদের গ্রাম্য পেশায় জমিতে চাষাবাদ করা
এবং আমাদের গরু ছিল, সেই গরু নিয়ে গিয়ে মাঠে নিয়ে যাওয়া বা গরু পালন করা, এই ধরনের। গ্রামের মাঠের মাঝখানে শ্মশান এবং সেই শ্মশানটির চারিদিকে চাষের জমি, সেই মাঠের মাঝখানে সেই শ্মশান জঙ্গলের মধ্যে দাদু ওই গরু নিয়ে গিয়ে বেঁধে দিতেন এবং বাঁশি বাজাতেন। যেহেতু সঙ্গীত সাধনার একটা অন্যতম পথ, তাই আস্তে আস্তে উনি সাধন জগতের দিকে পা বাড়তে শুরু করেন এবং লুকিয়ে তন্ত্র সাধনা করতে আরম্ভ করেন। কারণ আমরা বৈষ্ণব এবং গোটা বৈষ্ণব পাড়া, আজ থেকে 85-90 বছর আগে একটা বৈষ্ণব পাড়ায় একজন বৈষ্ণব বাড়ির ছেলে সে তন্ত্র সাধনা করছে, এটা একটা তৎকালীন সময়ে সমাজের লোকেদের কাছেও একটা চাপের বিষয় ছিল। তাই উনি লুকিয়েই সাধনা করতে আরম্ভ করেন। তো এমন একটা দিন দাদু গরু নিয়ে মাঠে গেছেন, মাঠে গরু খোঁটা বাঁধছেন। সেই সময় দাদুর পিছন দিক থেকে একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাদুর নাম ধরে ডাকেন যে বটকৃষ্ণ। দাদু তখন ঘুরে তাকান, দাদু থেকে চমকে যান যে একজন দিব্য পুরুষ উনি দাঁড়িয়ে রয়েছেন এবং দাদুকে বলেন, তোমার আজকে অমুক সময় এই শ্মশানে দীক্ষা হবে, তুমি বাড়ি থেকে অনুমতি নিয়ে এসো। দাদু তখন কিছুই দিব্য পুরুষের সামনে কোনো কথাই বলতে পারেনি। বাড়িতে এসে তার বাবা মাকে বলেন, বলার পর বাবা মায়ের পারমিশন নিয়ে, অর্থাৎ দাদু তার বাবা মায়ের পারমিশন নিয়ে ওই শ্মশানে সন্ন্যাসীর কাছে যান এবং তারপরে দীক্ষা হয়। এর পরবর্তীকালে ওই সন্ন্যাসী কে ছিল, ওনার কি পরিচয়টা সম্পূর্ণ দাদু গোপন রেখেছিলেন, কাউকে বলে যাননি এবং তারপর থেকে ওই সন্ন্যাসীকে এখানে কেউ দেখেন কোনোদিন। ওই দিনের পর থেকে দাদু এরপর পুরোপুরি তন্ত্র সাধনা করতে আরম্ভ করেন লুকিয়ে। রাত্রে হলেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তো বাড়ির লোক দেখলেও তো ছেলের ভাবপ্রতীক ভালো নয়, বাড়ির বাবা মা দেখছে রাত্রে বেরিয়ে যাচ্ছে ছেলেরা, সব ভোরবেলা ফিরছে। তখন দাদুকে বিবাহ দিয়ে দেওয়া হয়। বিয়ের পরেও দাদুর এই তন্ত্র সাধনা বা তন্ত্র চর্চা করা বন্ধ হয়নি। তো এমন একটা সময় দাদু কী করেন, বাড়িতে লুকিয়ে শোবার ঘরের মধ্যেই ঘট স্থাপন করে মায়ের পূজা করতে আরম্ভ করতেন এবং শ্মশানে রাত্রে মধ্যে গিয়ে সাধনা করতেন। মা ওনাকে স্বপ্নাদেশ দেন যে তুমি আর কতদিন আমাকে ঘটে পুজো করো, এবার আমাকে মূর্তি রূপে তুমি প্রতিষ্ঠা করো। দাদু তখন চিন্তা ভাবনা করেছে এবার মূর্তি প্রতিষ্ঠা করবো, সবাইকে বলতে আরম্ভ করেন। এবার সবাই বলতেই তো প্রথমেই তো বাড়ির লোক বাধার হয়ে দাঁড়ায় যে এটা বৈষ্ণব বাড়ি, আমরা প্রত্যেকে কৃষ্ণের রাধা গোবিন্দের নাম করি, আমরা তিলক সেবা করি প্রতিদিন, আমাদের এখানে কালী পুজো, শ্মশানবাসিনী কালী পুজো করা যাবে না বাড়ি। এবং পাড়ার লোকেরাও তাই বলেন যে বৈষ্ণব পাড়ার মধ্যে এখানে তুমি কালী ঠাকুর এনে পুজো করবে, শ্মশান সাধনা করবে, সব চলবে না। দাদু সবার বাধার মুখে পড়ে, মূলত বাড়ির বাধার মুখে পড়ে পিছিয়ে যান। এর পরবর্তীকালে দাদু এবার শ্মশান সাধনা করতে গিয়ে একদিন সাক্ষাৎ পান স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালী। উনি দেখছেন যে একটি সবুজ ঘাস, জমির ঘাসের ওপরে শ্রীকৃষ্ণ এবং মা কালী উভয়ে দাঁড়িয়ে আছেন এবং উভয়ে ওনাকে বলছেন যে তোমরা যে মনে করছো আমরা আলাদা, আমরা কিন্তু আলাদা নই, আমরা এক এবং অভিন্ন, দেখবে বলে। তখন উনি দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণর যে অবয়ব এবং মা কালীর যে অবয়ব মূর্তি, সেই মূর্তি একটি মূর্তিতে আসছে হয়ে একটি নারী মূর্তি আবিষ্কৃত হচ্ছে, যেটি দেখতে কালী ঠাকুরের মূর্তি, কিন্তু তার গায়ের রংটি হয়ে যাচ্ছে সবুজ। তখন শ্রীকৃষ্ণ মা কালী বলেন যে আজকে তুমি বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছো, তাই শ্রীকৃষ্ণ তোমার কাছে এসেছেন এবং শ্মশান সাধনা করে সিদ্ধি লাভ করে তুমি মাকে পেয়েছো, তাই উভয় রূপ আমরা তোমার কাছে পূজিত হব এবং তোমার এই রূপ, এই সবুজ রঙের এই রূপ, অর্থাৎ নবদুর্বা দলসাম, নতুন দুর্বা ঘাসের যে রং, নতুন দুর্বা ঘাসের যে রং, সেই রঙে রাঙিত হলেন শ্যাম এবং শ্যামা, একত্রিত হয়ে এই দেবী মূর্তির আবিষ্কৃত হলো, যা ওনাদের বলে দেওয়া পূজা পদ্ধতি মেনে দাদু সেই পূজা প্রতিষ্ঠা করেন রটন্তী কালী পুজোর দিন, যে তিথিতে, অর্থাৎ এই রটন্তী কালী পুজো তিথিটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ সেই তিথিতেই মা কালীর রূপ ধরেছিলেন। ব্রজে যখন রাধিকা আর শ্রীকৃষ্ণ প্রেমালাপ করছিলেন, সেই সময় আয়ন ঘোষের কাছে খবর যায় এবং আয়ন ঘোষ সেটা ভেরিফাই করবার জন্য যখন সেটা দেখতে যায়, শ্রীকৃষ্ণ আগে থেকে জানতে পেরে যায় যে আয়ন ঘোষ আসছে। তখন শ্রীকৃষ্ণ রাধিকাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য কালীর রূপ ধরেছিলেন এই তিথিতে, এই রটন্তী তিথিতে। এবং এই যে রাধিকা কালী পুজো করছে এসে দেখছে সবাই আয়ন ঘোষ, এইটা রটে গিয়েছিল ব্রজে, ওখানে রটে যাওয়ার জন্য এই তিথিকে বলে রটন্তী কালী পুজো। এই তিথিতেই যেহেতু শ্রীকৃষ্ণ কালী রূপ ধরেছিল, দাদু আজ থেকে 74 বছর আগে রটন্তী কালী পুজোর দিন এই সবুজ কালী পায়ের প্রতিষ্ঠা করে। এইখানে এই মায়ের বলি হতো না, মায়ের কোনো বলি প্রথা নেই, যেহেতু মা শ্রীকৃষ্ণ এবং কালীর রূপ, তাই এখানে দাদু কোনোদিনই বলি প্রথা করেনি। প্রথমে বললাম যে শ্রীকৃষ্ণ এবং মা কালীর বলে দেওয়া পূজা পদ্ধতি মেনেই পুজো হয়, কিন্তু সম্পূর্ণ তন্ত্র মতেই পুজো হয়, কোনো বলি প্রথা নেই। মায়ের এখানে প্রিয় মাছ হিসাবে ইলিশ মাছ ভোগ দেওয়া হয়, প্রিয় ফুল জুঁই ফুল দিয়ে মাকে বিশেষ পুজো করা হয় এবং প্রতিদিন এভরিডে বাঁশি বাজিয়ে মাকে শোনানো হয়, কারণ যেহেতু শ্রীকৃষ্ণের রূপ, তাই প্রতিদিন এখনো পর্যন্ত 74 বছর ধরে বাঁশি বাজিয়ে মাকে শোনানো হয় প্রতিদিন।
আর মায়ের যদি কেউ দর্শনার্থী বা এখানকার যে ভক্তবৃন্দরা যদি আসেন মাকে দর্শন করার জন্য, এখানে কি ভোগের ব্যবস্থা আছে? প্রতি অমাবস্যায় এখানে হোম যজ্ঞ পূজা পাঠ এবং ভোগের ব্যবস্থা থাকে। তাই যারা অমাবস্যায় আসবেন, অমাবস্যার নিশির মিটে যে পরের দিন সকালে অমাবস্যার সকালটি হচ্ছে, সেই সকালে এখানে যজ্ঞ হয় এবং এখানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকে। আর এমনি দর্শন প্রতিদিনই মায়ের দর্শন হয়, সকাল 10টার পর থেকে সারাদিন মায়ের দর্শন চলে। এবং যদি কেউ পুজো দিতে যায়, স্পেশালি কোনো দিন পুজো দিতে যায়, সেজন্য সকাল 11টা থেকে 12টার মধ্যে সকলকে পুজো দিতে আসতে পারেন। ওই সময় পুজো হয়, এবং না হলে সন্ধ্যাবেলায় 6টার পর সন্ধ্যা সন্ধ্যের সময় পুজো দিতে পারবেন। আর সকালে কখন পুজো হয়? সকাল 11টা থেকে 12টার মধ্যে পুজো দিতে হলে আসতে হবে। আচ্ছা, সাধক বামদেবের সঙ্গে আমাদের পরিবারের একটা যোগসূত্র আছে। সেটি কেমন? সাধক বামাখ্যাপার শিষ্য হচ্ছেন বসিরহাটের তারাখ্যাপা মহাত্মা মণিমোহন গোস্বামী, ওনার নাম। সাধক বামাখ্যাপার শিষ্য তারাখ্যাপার শিষ্য হচ্ছেন বোধানন্দ পুরী। আর বোধানন্দ পুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা। সেই সূত্রে বামদেবের কিছু ব্যবহৃত করা জিনিস এবং ব্যবহৃত সেই সমস্ত গুরু মাধ্যমে যেগুলো প্রাপ্তি হয়, সেই জিনিসও কিন্তু আমাদের বাড়িতে আছে। তাই বামদেব বংশের শিষ্য পরম্পরা তৃতীয় পুরুষ আমার বাবা। সে সূত্রে বামাখ্যাপার সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের এই পুজো। এবং সাধক বামাখ্যাপার যে জিনিসগুলো রয়েছে, ওগুলো সর্বসাধারণের জন্য বা প্রচারের ভিডিওর জন্য নয়। সেগুলো যখন বিশেষ পূজা অনুষ্ঠান হয়, গুচ্ছ যখন তন্ত্রমতে রাত্রে মায়ের যখন অমাবস্যার পুজো হয়, সেইগুলো দিয়ে কাজ হয়, তার তন্ত্রের কাজ, সেগুলো গোপন। সেই সময় যারা উপস্থিত থাকেন তাদের যদি সৌভাগ্য হয়, তারাই সেইগুলো দর্শন করতে। মায়ের এখানে লীলা অনেকই আছে, তার মধ্যে থেকে দুটি সংক্ষিপ্ত বলছি। সেটি হচ্ছে, এখানে মায়ের একবার মন্দিরে চুরির চেষ্টা হয়েছিল। চুরির চেষ্টা বলাই ভালো, কারণ তারা বৃথা হয়েছিল। এখানে মন্দিরে কেউ ছিল না একদিন, তখন রাত্রে মায়ের এই দরজা তারা ভেঙে ঢোকে, এবং পরদিন সকালে যখন আমরা বাড়ির সকলে যখন বাড়িতে আসে, তখন এসে দেখে মায়ের মন্দিরের দরজা খোলা। সকলে এরা বুঝতে অসুবিধা হয়নি যে মায়ের মন্দিরে চুরি হয়েছে। এসে দেখছেন মায়ের কিন্তু গায়ের কোনো গহনা খোয়া যায়। আগে মায়ের দুপাশে, এখন একটি রাখা আছে ত্রিশূল, আগে মায়ের দুপাশে দুটি ত্রিশূল রাখা থাকতো, এবং ত্রিশূলগুলি ঠিক মায়ের এই সামনাসামনি অবস্থায়, এই অবস্থায় গার্ড অবস্থা ছিল না। একে অপরের খাপে যে ত্রিশূলের যে 3টে ফলা রয়েছে, সেই ফলে আটকে গিয়ে ঠিক এইভাবে ত্রিভুজ আকারে মানে মায়ের সামনে গার্ড অবস্থায় ছিল। মানে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না, যখন ওই চোরের বা ডাকাতের দল ঢোকার পরেই হয়তো তারা যখন গহনা হাত দিতে যায় মায়ের গায়ে, তখন দুটো ত্রিশূল একে অপরের দিকে হেলে গিয়ে মাকে গার্ড করে। এবং এই অবস্থা দেখার পর তাদের কি হয়েছিল এবং তারা যে ছুটে পালিয়েই গিয়েছিল, এটার বুঝতে কারোর অপেক্ষা থাকে না। এই ঘটনার সকলে অনেকেই দেখে গেছিলো, এই ত্রিশূল অনেকদিন ওই অবস্থাতে রাখা ছিল। এরপরে আর একটা ঘটনা হয়েছিল, সেটি হচ্ছে আমাদের এখানে 2003 বা 2004 এরকম সময় খুব ভয়ানক শিলাবৃষ্টি হয়েছিল। আমাদের এখানে প্রচুর মাটির বাড়ি থেকে শুরু করে সমস্ত ধ্বংস হয়েছিল, গাছপালার কোনো অবশিষ্ট ছিল না, এত বড় শিল হয়েছিল এখানে। সেই সময় মায়ের যে মাথার চাল, সেটা কিন্তু পেটও খোলা, যেটাকে বলে একদম খুব মানে পাতলা জিনিস, পেটও খোলা। সেই জিনিস অবশিষ্ট থাকার কোনো কথাও নয়, যথারীতি সেগুলো কিছু ছিলও না, একদম ছোট্ট ছোট্ট কুচি, খোলাম কুচি যেটাকে বলে, সেই জিনিস হয়ে গেছিলো। কিন্তু মায়ের গায়ে এক ফোঁটা কিন্তু জলস্পর্শ পর্যন্ত হয়নি। সেই মূর্তি এখন আছে, মৃন্ময়ী মূর্তিটাই, মায়ের গায়ে কিন্তু এখন এক ফোঁটা কিন্তু জলও পড়েনি। এবং সকলে দেখতে এসেছিলো যে এখানে কোনো বাড়ি ঘর তো সব ভেঙে গেছে, কারো চাল নেই, ঝড়ে উড়ে গেছে, সেখানে মায়ের চালও নেই, সব ভেঙে গেছে, মায়ের মূর্তির কী অবস্থা, নিশ্চয়ই ভেঙে গেছে। সকলে এসে যখন দেখছে, সকলে অবাক হয়ে যায় যে মায়ের গায়ে এক ফোঁটা কিন্তু জলস্পর্শ হয়নি। এই দুটি ঘটনা রিসেন্ট হওয়া ঘটনা আমি বললাম। এরকম ঘটনা অনেক আছে, অনেক যারা এখানে মানুষজন আসে তাদের সঙ্গে অনেক ঘটে। মা গন্ধ ভালোবাসেন বলে মায়ের চন্দনের গন্ধ অতি প্রিয়। এরকম হয়েছে যারা ভক্ত, যারা মাকে খুব ভালো করে মন থেকে ডেকেছেন, তারা বাড়ি চলে যাওয়ার পরেও তাদের গা থেকে সেই চন্দনের গন্ধ কিন্তু যায়নি, তারা বাড়িতে গিয়েও চন্দনের গন্ধ পায়। এটা এখনো স্টিল নাও পায় আজ পর্যন্ত। এরকম ঘটনা অনেক আছে, সেগুলি মানে কিছু ঘটনা অবশ্যই অপ্রকাশ্য রাখাই ভালো, সবটাই পাবলিসিটি করার বিষয় না। যারা এখানে আসবেন নিশ্চয়ই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি সবুজকালী মায়ের দর্শন করতে আসতে চান, তাহলে আপনারা হাওড়া থেকে আরামবাগ লোকাল বা তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা নালিকুল স্টেশনে চলে আসবেন। এই নালিকুল স্টেশন থেকে নেবে আপনারা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, নালিকুল স্টেশন থেকে অটো স্ট্যান্ডের কাছে আসবেন। অটো স্ট্যান্ডের কাছে এসে বলবেন যে শিয়াখালা নারকেলতলা মোড় বা সবুজকালী মায়ের কাছে যাব, আপনারা আসবেন। এইভাবে আপনারা মায়ের কাছে এসে আপনারা দর্শন করে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই ছিল আজকে আমার সবুজকালী
মায়ের ভিডিও। আপনাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন মন্দির আশ্রমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ভ্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ভ্লগে, নতুন এক জায়গায়, নতুন এক মন্দিরে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে বিরতি। নমস্কার।